তোমার আপার কর্ণাটক ভিলেজে অ্যাকচুয়ালি তোমার হিস্টোরিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। এটা হচ্ছে তোমার 1812 1813 মোস্ট প্রবাবলি 1812 এ ওয়ারটা শুরু হয়েছিল। আমাদের পিছনে আসছে নাকি? তোকে ধাক্কা মেরে উড়িয়ে যাবে মনে হচ্ছে। এটা এখানটা খুব সুন্দর সাজিয়েছে না? আমরা কি এখানটাকে এসেছিলাম না? আমরা এক্সিটের দিকে আমার মনে হচ্ছে অনেকটাই কভার করে নিয়েছি, তাই না? মনে হচ্ছে কাছাকাছি বেরিয়ে এসেছি। না, ডান দিকে। আমি সেটাই বললাম, ওই দিকটা আমরা গিয়েছিলাম। দেখ, হ্যাঁ এই দেখ, দেখতে পাচ্ছিস যেখানে বোর্ডটা আছে। হ্যাঁ সরে যা। হ্যাঁ এই তো সামনে এক্সিট, বুঝলি? আমরা প্রায় শেষে চলে এসেছি একদম। এই যে ঘোড়ার গাড়ি চলেছে না? তার মানে ওইটা হচ্ছে তোর ঘোড়ার গাড়ি স্ট্যান্ড, বোধহয় বাস স্ট্যান্ডের মতো, বুঝলি? ওখানে দোকানে দাঁড়িয়েছিল, আমরা দেখলাম, তাই না? ও কেউ যদি হর্স রাইড করতে চায় অ্যাকচুয়ালি তো ওখান দিয়ে ঢোকার দরকার নেই। যে এন্ট্রি আছে, এন্ট্রি দিয়ে এলো, সেটা আমরা প্রি বুক করা জায়গা থাকতে, এখানে এসে বুক করা থেকে জানি না, তো এসে এইখান থেকে এন্ট্রি, বুঝলি? আর টয় ট্রেনটা কিন্তু পারে, টয় ট্রেনটা মনে হয় না তোর অনলাইন বুক করা যায়। টয় ট্রেনে দেখছিলাম এখানে এসে একটা টিকিট কাউন্টার আছে, ওখানে এখান থেকেই বুক করতে হয়। মোস্ট প্রবলি ওটা হচ্ছে $8 পার হেড টয় ট্রেনটা। কিন্তু এই ঠান্ডার মধ্যেই ফাঁকা টয় ট্রেনে যাবে কি করে লোক? একটা কোশ্চেন। ও বন্ধ করা মানে কভার করা? আচ্ছা, এ দেখ এক্সিট চলে এসছি আমরা। এক্সিট টু স্টোর টু ট্রেন, মানে এখান থেকে বেরিয়ে তো ট্রেন স্ট্যান্ডটা, বুঝলি তো? ও ট্রেন স্ট্যান্ড না, ট্রেন স্টেশন। আচ্ছা খোল গিয়ে তুই সামনে যা। আমরা বাইরে চলে এসেছি, এই তো ক্যানাল ক্যাফে। বিভার ট্রেলসটা বন্ধ আছে এখন, তাই তো? বিভার ট্রেলসটা এখন বন্ধ আছে। আমরা যখন তোমার পাম্পকিন ইনফার্মে আসি তখন বিভার ট্রেলসটা খোলা থাকে। আর এখানে পাশে একটা ওয়াশরুম আছে। টয় ট্রেন স্টেশনটা হচ্ছে বাঁ দিকে, বুঝলি তো? টয় ট্রেন স্টেশনটাকে দেখে যাই কাছে গিয়ে। সামনে বাঁ দিকে হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, স্টেশন কাম টিকিট কাউন্টার। ও এইটা দেখছিস তো উডেন যে প্ল্যাটফর্মটা করা আছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশন। দেখ একটা এন্ট্রি আছে, একটা এক্সিট করা আছে, আর তোর পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমার মনে হয় না অনলাইন করো দরকার আছে, এখানে এসেই টয় ট্রেনের টিকিটটা বুক করা যায়। কেউ যদি ইন্টারেস্টেড থাকে টয় ট্রেনে চড়তে, এটা এখানে এসে বুক করতে পারে। আর টয় ট্রেনের জন্য মনে হয় তোর অপারেটিং আওয়ার্সটা একবার চেক করে নিতে হবে। আমি যখন লাস্ট অনলাইন চেক করেছিলাম ঠিক মনে নেই, মোস্ট প্রবাবলি এটা তোর উইকডেজে বোধহয় অপারেট করে না, এটা অনলি তো স্যাটারডে সানডে মনে হয়। আবার চেক করে নিতে হবে ওয়েবসাইটে গিয়ে। সিমিলারলি তোর ওই এটাও মানে হর্সের যেটা এটা আছে, হর্স রাইড না, ঘোড়ার গাড়ি যেটা আছে, ওটার একটা স্কিডিউল আছে, ওটা মনে হয় না এভরিডে অপারেট করে। মোস্ট প্রবলি ওটাও উইকেন্ডে। অ্যাঞ্জেল টাইম কাটা আছে দেখতে একবার, 7:09, তাই তো? 7:09 টাইম হয়েছে, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি লোক কিন্তু আসছে। 8টা পর্যন্ত খোলা, তা এখনও দেখছি অনেকে কিন্তু পার্কিং করে গাড়ি আসছে। আমরা যখন এসেছি তখন একদমই খালি ছিল। আমরা সেকেন্ড রোতে পার্ক করেছিলাম, এই রোটা না সেকেন্ড রোটা? হ্যাঁ, এবং সেকেন্ড রোতে আমরা সামনের দিকেই পার্কিং পেয়েছিলাম। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড রো ফোর্থ রোতেও গাড়ি পার্ক করা আছে, এবং ভর্তি রোগুলো, খুব কমই মাঝখানে গ্যাপ আছে। 7:12? আচ্ছা, এই মোটামুটি আমাদের শেষ। স্নোফল শুরু হয়ে গেছে অ্যাঞ্জেল, দেখতে পাচ্ছিস তো?
স্নোফল শুরু হয়ে গেছে, আমরা মোটামুটি বেরিয়ে যাব। ময়ের শরীরটা খারাপ, আজকে মো আসতে পারেনি, তাই আমি আর অ্যাঞ্জেলি এসেছিলাম। যতটা পারলাম রেকর্ড করতে নিয়ে গেলাম, এবার মো ভিডিওটা বানিয়ে আপলোড করবে। আপার কানাডা ভিলেজে অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক ইম্পর্টেন্স আছে। সেটা হচ্ছে যে তোমার 1812 থেকে 1813 একটা ব্যাটল হয়েছিল তোমার বিটুইন হচ্ছে আমেরিকান ইনভেডিং ফোর্সেস হয়েছিল, একটা ফার্মল্যান্ডে হয়েছিল ব্যাটলটা, যেটা আপার কানাডা ভিলেজে এখন যেটা আছে ওখানে। আর ভার্সেস তোমার হচ্ছে ব্রিটিশ প্লাস কানাডিয়ান ফোর্সেস যারা ছিল, এবং এরা বেসিক্যালি ডিফেন্স করছিল। তা ওটার মধ্যে ওয়ারটা শুরু হয় 1812 এবং সেটা শেষ হয় 1813, এবং যেটা অ্যাকচুয়ালি আমেরিকান যে ইনভেডিং ফোর্স ছিল তার একটা বড় লস হয় এবং তারা ফিরে যেতে বাধ্য হয়। তো এটা বলা হয় যে হিস্টোরিক্যালি এটা নাকি খুব বড় পয়েন্ট, যেখানে ওরা প্রথম পুশ ব্যাক করতে আমেরিকান ফোর্সকে পুশ ব্যাক করতে পেরেছিল। তো ওই জন্য ওখানে একটা দেখবে দিনের বেলা যদি কেউ যায়, ঘুরতে যায়, ওখানে একটা ব্যাটল ইয়ে করা আছে, কি বলো ওটাকে, বলো যেটা ফায়ার যেটা জলে বলছো। ওখানে যদি কেউ দিনের বেলা ঘুরতে যায়, ওখানেই আপার কানাডা ভিলেজ যেখানে আমরা যাই বেসিক্যালি পাম্পকিন ইনফার্নো আর তোমার অ্যালাইট অ্যাট নাইটে, ওর সামনেই ঢোকার সময় গেটের ডান দিকে একটা ব্যাটল মেমোরিয়াল আছে, ব্যাটল মেমোরিয়াল পার্ক। তো ওইটা অ্যাকচুয়ালি তোমার যে ওই যুদ্ধটা হয়েছিল, ব্যাটলটা হয়েছিল, তার এর জন্য এটা বানানো হয়েছে। আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন টিকিটটা বুক করি আপার কানাডা ভিলেজে, তো আমরা যখন পাম্পকিন ইনফার্নোর জন্য বুক করেছিলাম, যেটা আমরা আগেও গেছি। তো যখন বুক করি তখন দেখলাম অ্যালাইট অ্যাট নাইটের একটা ওখানে অপশন দিচ্ছিল। তো আমাদের বুক করে অ্যাকচুয়ালি আমরা কম্বো প্যাকেজ বুক করেছিলাম, এবং তখন জানতাম না অতটা। তখন আমরা কম্বোটা যখন বুক করি তখন আমরা বুক করেছিলাম একটা রিজন যে আমরা মোটামুটি শিওর ছিলাম যাবো, আর ওখানে তোমার একটা ডিসকাউন্টও পাওয়া যায় তুমি যখন কম্বো বুক করো। কিন্তু পরে দেখলাম আরো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে তুমি যদি কম্বো বুক করতে পারো, যা আদার দেন তুমি যদি পরে আলাদা করে অ্যালাইট অ্যাট নাইট বুক করতে যাও, তার সঙ্গে কম্বো বুক করলে অনেকটা কিছু ডিফারেন্স থাকে। যেমন প্রথমটাতে অলরেডি বললাম যে একটা ডিসকাউন্ট পাওয়া যায়, আই থিঙ্ক পার হেড $3 করে একটা কম পড়ে তুমি যদি একসঙ্গে কম্বো বুক করো দুটো টিকিট। আর 2 নম্বর যেটা মেইন পয়েন্ট হচ্ছে, তুমি যখন পাম্পকিন ইনফার্নো বুক করো কি অ্যালাইট অ্যাট নাইট বুক করো, যেটা করতে হয় তোমাকে ডেট আর টাইম দিয়ে বুক করতে হয়, যে আমি এই ডেটে এই টাইমে যাবো, তার উপর টিকিটটা হয়। কিন্তু তুমি যখন কম্বো বুক করো তখন যেটা সুবিধা হচ্ছে পাম্পকিন ইনফার্নোটা একটা টাইম দিয়ে বুক করতে হয়, কিন্তু অ্যালাইট অ্যাট নাইটে যেটা হয় হচ্ছে তোমার কোনো টাইম দিতে হয় না। তুমি যে কম্বো প্যাকেজে থাকো তুমি এনি ডে বেস্ট অন ইউর কনভেনিয়েন্স তুমি যেতে পারো। এবং যেহেতু এইটা হয় তোমার মোটামুটি মিড ডিসেম্বর থেকে শুরু হয় আর জানুয়ারি 2 নর্মালি শেষ হয়ে যায়। এবার যেহেতু তোমার 25th অ্যানিভার্সারি, তাই ওরা এক্সটেন্ড করেছে জানুয়ারি 15। আজকে অ্যাকচুয়ালি আমরা ওই জন্য গিয়েছিলাম, যেটা হচ্ছে লাস্ট উইকেন্ড। তোমার 15 জানুয়ারি হচ্ছে নেক্সট থার্সডে, তার আগে এটা হচ্ছে লাস্ট উইকেন্ড। আর তোমার যেটা সুবিধা হচ্ছে তোমার ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময় প্রচন্ড ঠান্ডা পড়ে, কখন হঠাৎ করে তোমাদের কোনো উইন্টার স্টর্ম চলে এলো, তো টেম্পারেচার খুব ফল করে যায়, বরফ পড়ে, আইসি কন্ডিশন তৈরি, তো তুমি আইসি কন্ডিশন তৈরি হয়ে যায় একটা। তো শিওর বলা যায় না যে কোন দিন যাবো কখন যাবো।
তো সেক্ষেত্রে এটা বুক করলে সুবিধা হচ্ছে, তুমি যেহেতু যে কোনো দিন যেতে পারো। যেমন আমাদের সুবিধা হয়েছিল, আমরা ডিসেম্বরের তোমার 24-25 সময় ট্রাই করছিলাম, কিন্তু তখন এমন ঠান্ডা পড়লো মানে -18 থেকে -30, তো ওই সময় আমরা যেতে পারিনি বেসিক্যালি। তারপর যখন মেলটা পেলাম যেটা এক্সটেন্ড করে দিয়েছে 15 জানুয়ারি পর্যন্ত, তখন আমরা দেখলাম যে না পড়ে যাওয়া যায়। এখন তো খুব ভালো কন্ডিশন, লাস্ট 2-3 ধরে তো টেম্পারেচার খুব ভালো, -5 থেকে মোটামুটি +5 রেঞ্জে ঘোরাফেরা করছে। ফ্রাইডে অ্যাকচুয়ালি +7 +8 চলে গেছিল, ওয়েদারটা খুব ভালো। কেউ যদি বুক করতে চায়, মানে পাম্পকিন ইনফিনিটিতে গেল না, বাট অনলি এটাই যেতে চায়, শুধু এটাই অনলি এটা বুক করতে গেলে তোমাকে ডেট টাইম দিয়ে বুক করতে হবে যে আমি এই টাইমে যাবো। কিন্তু প্রবলেম হচ্ছে তোমার যেহেতু উইন্টার চলে, তখন ফুল উইন্টার, তো তোমার ওই সময় যদি বাজে ওয়েদার কন্ডিশনস হয় তখন সেটা প্রবলেম হতে পারে। একটা সুবিধা হচ্ছে অনেক সময় যেটা হয়, যেমন এবছর যেটা হয়েছিল, তুমি যখন পাম্পকিন ইনফান্টটা বুক করো সেই সময় যে অ্যালাইটেড নাইটের টিকিট প্রাইস থাকে, অনেক সময় পরে গিয়ে চেঞ্জ করতে পারে। যেমন এবারে যেটা করেছে, আমার যেমন অ্যাঞ্জেলতে যখন বুক করলাম তখন আমাকে টিকিট কাটতে হয়েছিল, একটা প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস, কিন্তু একটা প্রাইস ছিল। কিন্তু যেমন পরে কি করলো, অ্যালাইটেড নাইটের জন্য ওরা যেটা করলো যে ইউথদের জন্য ফ্রি করে দিল, মানে আপ টু 17 ইয়ার্স ফ্রি। তো ওটা কিন্তু আমাদের ইমিডিয়েটলি ওরা রিফান্ড করে দিল। আমরা যেহেতু টিকিটটা কম্বোতে বুক করা ছিল, তো ওরা আমরা রিফান্ড পেয়ে গেছি অলরেডি। তো ওগুলো কোনো প্রবলেম হয় না, পরবর্তীকালে রিফান্ড হলে ওরা অটোমেটিক চলে আসে। তো আমার মনে হয় যদি শিওর থাকি যে যাবো আর কি, নেক্সট ইয়ারও যদি আমরা যাই, আমরা ওটা একসঙ্গে বুক করে নেবো। কেন ওই ডেট টাইমের যে ফ্লেক্সিবিলিটিটা উইন্টারে এটা খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি ওটা হয় এই রিজনে যে ধরনের স্নোফল হয়, হঠাৎ করে উইন্টার স্টর্ম চলে আসে, +5 থেকে নেক্সট দিন -15 -20 টেম্পারেচার চলে যায়, সেই সময় এই ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমার মনে হয় মানে নট অনলি কে $3 পার টিকিট সেভ হয়, বাট এই ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এজ লিমিট, যেটা বাচ্চাদের কি এরকম আছে যে এই এজ লিমিটের আসলে ফ্রি, বা এর উপর থেকে আসলে এরকম। পাম্পকিন ইনফান্টো বুক করি বোধহয় অতটা মনে নেই, ওয়েবসাইট যেটা আছে আপনার ভিলেজ দিয়ে গুগলে সার্চ করলে যে ওয়েবসাইটটা পাওয়া যায়, ওখানে দুটোই দেখায়, মানে ওর ইভেন্টস চেক করলে পাম্পকিন ইনফার্নো আর অ্যালাইটেড নাইট দুটো একসঙ্গে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমার যেটুকু মনে আছে হচ্ছে তোমার তখন পাম্পকিন ইনফার্নোর সময় আপ টু 12 ইয়ার্স ফ্রি ছিল, 12 to 17 একটা ডিসকাউন্টেড প্রাইস ছিল, আর 17 to 64 বোধহয় রিচ টাইমটা তোমার সেম প্রাইস ছিল। কিন্তু যখন অ্যালাইটেড নাইট করলো তখন পরে চেঞ্জ করলো, যেটা আপ টু 12 ফ্রি, আপ টু 17 অ্যাকচুয়ালি ফ্রি করে, 13 to 17 ফ্রি করে দিল। আচ্ছা, আর 17 to বোধহয় 24 না কত একটা রেখেছে, যেটা তোমার ডিসকাউন্টেড প্রাইস। 24 to তোমার 64 হচ্ছে অ্যাডাল্ট, আর 64 প্লাসে মোস্ট প্রবলি সিনিয়রদের জন্য ডিসকাউন্ট থাকে। তো ওটা চেঞ্জ করতে থাকে মাঝে মাঝে তোমার, তো ওটা কোনো সমস্যা হয় না। যখন টিকিটটা বুক করলে পরে যদি প্রাইস চেঞ্জ করে ওটা তোমার অটোমেটিক রিফান্ড করে দেবে। আচ্ছা, বুঝতে পারলাম। আর তোমার এক্সপিরিয়েন্স তোমাদের দুজনের আজকে কেমন ছিল? ভালো, লোকজন খুব বেশি ছিল না, কিন্তু লোকজন ছিল। এখন ভাবছিলাম একদম ফাঁকা হবে, কিন্তু নিউ ইয়ারটা হয়ে গেছে, অনেকে নিউ ইয়ার আগেই যায় না, কিন্তু লোকজন ছিল। ঠান্ডা কম্পারেটিভলি কম ছিল অন্য দিনের থেকে, এখন তো এমনি ঠান্ডা কম চলছে। কিন্তু একটাই প্রবলেম, আইসের কন্ডিশন। যেমন আমরা যখন বেরিয়েছি, তো আমরা যখন পার্কিং লটে গেছি, তখন আমরা ভুল করে একটা নেক্সট পার্কিং লটে, মানে নেক্সট রোতে চলে গেছিলাম পার্কিং লটে। তো ওখান থেকে এখানে ফিরে আসার জন্য আমাদের আবার ঘুরে ঘুরে আসতে হতো। তো ওই জন্য কি হলো, আমরা মাঝখানে একটা বরফ জমা ছিল, সেখানে দেখলাম দুটো বুটের জায়গা করা আছে, কেউ একটা ক্রস করেছে, তো আমরা ওখান দিয়ে ক্রসটা করলাম। কিন্তু যেটা সমস্যা হলো, আমি আগে ক্রস করছিলাম, আমি গিয়ে ওখানটা ক্রস করে যেই মাটিতে রাখলাম পাটা, একদম মানে পা স্লিপ করে উড়ে গেল, মানে নিচে ব্ল্যাক আইস হয়ে গেছে। কিন্তু আমি পড়িনি, আমি ব্যালেন্স করে গেছি। আমি ব্যালেন্স করে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল খুব সাবধান, এখানে কিন্তু ব্ল্যাক আইস আছে, যতক্ষণে বলেছি ততক্ষণে ধপাস আওয়াজ, উল্টে পড়ে গেছে। লাগেনি কিছু, কিন্তু ওই একটা মানে সমস্ত জায়গাতে একটা আইসি কন্ডিশন যেহেতু হয়ে আছে, মানে কালকে প্লাস ছিল, তারপরে সকাল থেকে মাইনাস, দুপুরবেলা হয়তো 0 ডিগ্রি হয়ে গেল, এইরকম একটা প্রচন্ড ভোলাটাইল টেম্পারেচার চলছে বলে ব্ল্যাক আইস হয়ে অনেক জায়গায় আছে। তোটা খুব সাবধানে চলতে হবে, নাহলে স্লিপ করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বুঝতে পারলাম। ফোন করে দিয়েছো?